রবীন্দ্র কাব্যে রবির আলোয় পঞ্চনারী। রবীন্দ্রনাথের রচনার থেকে 5 জন বিশিষ্ট নারীকে এই নাটকের মাঝখান দিয়ে আমরা উপস্থাপন করতে চলেছি। প্রথম জন রবীন্দ্রনাথের নাটক রক্তকরবীর নন্দিনী। নাটক সম্বন্ধে দু এক কথা বলা দরকার, না হলে হয়তো আপনারা সবটুকু অনুধাবন করতে পারবেন না। কেন এই উপস্থাপনের কারণ, এমন একটা নাটক কেন বেছে? রক্তকরবী শুরু করছেন রবীন্দ্রনাথ এমন একটা রাজ্য দিয়ে, যে রাজ্যের নাম যক্ষপুরী। সেই যক্ষপুরীর রাজা মকররাজ, তিনি শুধু তাল তাল সোনা সংগ্রহ করে তার রাজভাণ্ডারে জমান, আর সেখানকার সমস্ত মানুষ অন্ধকার সুড়ঙ্গে মাথা গুঁজে দিন রাত এই সোনা খুঁড়ে আনেন। এমন একটি রাজ্যে হঠাৎই নন্দিনীর আবির্ভাব ঘটে। নন্দিনী এমন একটা ব্যাপার দেখে খুব আশ্চর্য অভিভূত হয়, এবং নন্দিনীর প্রতি মুহূর্তে ইচ্ছে করত যে ওই সুড়ঙ্গের ডালাটা খুলে তার ভেতর আলো ভরে দেয়, আর ওই মকররাজের ওই জালটা ছিঁড়ে তাকে খোলা আকাশের নিচে নিয়ে আসে। আমাদের দ্বিতীয় নারী, তিনি হচ্ছেন বিখ্যাত উপন্যাস চোখের বালির বিনোদিনী। বিনোদিনীর জীবনে অকাল বৈধব্য, এবং তারপর তার জীবনে যে টানাপোড়েন, প্রতি মুহূর্তে এই টানাপোড়েনকে জয় করার গল্প বিনোদিনীতে আছে। তৃতীয় নারী রবীন্দ্রনাথের চারুলতার, অর্থাৎ নষ্টনীরের চারুলতার জীবনেও একই গল্প। অত্যন্ত ব্যস্ত স্বামী, তিনি সময় দিতে পারেন না, এবং নন্দিনীর অবসর অত্যন্ত খুব বাজেভাবে কাটে। সে সময় কাটাবার কোনো উপায় খুঁজে পায় না। এমনি সময় তার এক দেওরের আবির্ভাব হয়, যে নন্দিনীর এই জীবনের ফাঁকা জায়গাটা ভরাট করছে। এই নিয়েই গল্প, এবং এই নিয়েই টানাপোড়েন অষ্টমী। চতুর্থ যে, তিনি রবীন্দ্রনাথের ছোট গল্প নায়িকা মৃণালিনী এমন একজন নায়িকা যে সেই সময় তার যে প্রীতিতাত্ত্বিক সমাজ এবং সামাজিক যে দায়বদ্ধতা, তার বাইরে গিয়ে সেই পিতৃতাত্ত্বিক সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে শুধু একটি মেয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে আসে, এবং সেই মেয়েটির পাশে দাঁড়ায় এবং এই সমাজের বিরুদ্ধে মাথা তুলে লড়াই করে। আর আমাদের এই গল্পের শেষ যিনি নায়িকা, তিনি পঞ্চম নারী। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা তার রানী করুণা। আমরা সবাই এই কবিতা পড়েছি এবং জানি, তবু দু এক কথা বলা দরকার, তাই বললাম আপনাদের সবার অবগতির জন্য। এবং এখন আমরা মূল নাটকে যাব। মূল নাটকের সূত্রপাত হচ্ছে একটি জঙ্গলাকীর্ণ পথে গিয়ে, এবং সেখানেই আমাদের এই নাটক শুরু। রাত্রি গভীর, অন্ধকার জঙ্গলাকীর্ণ পথের পাশে সারিবদ্ধ দেবদারু বৃক্ষের দীর্ঘশ্বাস, কখনো বিদ্যুৎ সংকেত, কখনো পেচকের নিনাদ,
ওই শোনা যায় পদশব্দ, ওই বুঝি কারা আসে। এ তুই আমাকে কোথায় নিয়ে এলি ভাই? এ কোন দেশ, কোন রাজ্য? বলছি একটু অপেক্ষা করো, এবার কাছে এসেছি। বলো কি জানতে চাও তোমরা? চারু দিদি, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? ভয়ে? তুমি জানো তো ভাই নন্দিনী, আমি হলেম রবি ঠাকুরের চারুলতা। আমি বরাবরই ঘরের ভেতরের পাখি, যে পাখির ত্রস্ত নীড় ঝড়ে নষ্ট হয়ে গেছে। চারুলতা বলতে সবাই এক কথায় এক একাকিনী ভয়ার্ত নির্জন বাসিনীকেই জানে। যাকে এ কোথায়, কোন পুরীতে আমাদের আসি বলতো? কবিগুরু আমার দেশের নাম বলে দিয়ে গেছেন, যা তোমরা সবাই জানো। কি বলো তো সেই দেশ? সবাই জানে, সে দেশের নাম হলো যক্ষপুরী। হ্যাঁ, ঠিক বলেছ। আবার কবিগুরু এটাও বলে গেছেন যে নন্দিনী শুধুমাত্র যক্ষপুরীর নয়, সে সারা পৃথিবীর। তাই পুরো পৃথিবীটাই আমার চারণভূমি। আজ তোমাদের নিয়ে এলুম অন্য এক রাজ্যে। অন্য দেশ দেখার লোভে আমি রবি ঠাকুরের চোখের বালির বিনোদিনী, চোখের পল্লব হয়ে দৃষ্টি বেড়াতে ছুটে এসেছি। আর আমি এলুম আমার নষ্ট নীড় ছেড়ে অন্য কোথাও, অন্য কোনোখানে। কিন্তু দেশটার নাম বলো তো এবার, কোন দেশে যাচ্ছি আমরা? এদেশের নাম কাশী। গয়া, গঙ্গা, প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বা চায়? সেই কাশী, কাশীর উত্তরে অবস্থিত বরুণা নদী। এই বরুণা নদীর তীরে বছরের পর বছর ধরে এক নারীর উদ্যোগে এক বিশাল কর্মকাণ্ড চলেছে। সেই কর্মকাণ্ডই তোমাদের দেখাতে এনেছি। আর তোমাদের এতদিন শুনিয়েছি যক্ষপুরীর রাজার গল্প, যে খাঁচায় বন্দি থাকে, যে রঞ্জনকে প্রতিনিয়ত হত্যা করে আর একটা কোটরাগত ব্যাঙের কাছে বাঁচতে শেখে। কিন্তু এখন তোমাদের শোনাবো অন্য এক রাজার গল্প। কাশীর রাজা? বুঝতে পেরেছি, শুধু তিনি কাশীর রাজাই নন। ঠিক বলেছ, রবীন্দ্রনাথ যাকে উল্লেখ করেছেন ভূপতি নামে, মানে পৃথিবীর রাজা। তবে চারু বৌঠার বিপত্তি শুনে তুমি আবার যেন ঘোমটা যেন না মাথায়। কবিগুরু তোমার কর্তার নামও তো দিয়েছেন ভূপতি। আহা, আমি যেন কিচ্ছুটি বুঝি না। এখানে ভূপতি হলো বিশেষণ, আর কর্তার নাম তো বিশেষ্য বা নামপদ। ঠিক, আজ একজন অন্য রাজারই গল্প শোনাবো। কিন্তু এখন আমরা ঠিক কোথায় চলেছি বলতো? এখন আমরা এই বরুণা নদীতে নৌকা করে নদীর অপর পারে যাব। একটু বললাম না, যেখানে এক নারীর উদ্যোগে এক বিশাল কর্মকাণ্ড চলেছে। কে সেই নারী, কি তার পরিচয় বলো তো? বলবো বলবো, আগে তো তোমরা নৌকায় ওঠো, নদীর অপর পারে যাই। পাল তুলে দাও। আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম জলের বায়ে তোমার ঘর ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব। মাথায় তারায় ভরা আকাশ, গায়ে এসে লাগছে দামাল হাওয়া, দক্ষিণ কোণ থেকে তীর বেগে সে অঙ্গ জুড়িয়ে দিচ্ছে আমার। মনে পড়ছে প্রথম যেদিন আমার দেওর অমল আমার বাড়িতে এলো, একেবারে ঝড়ের মতো, ঝড়ের দাপটে সব কিছুকে উজাড় করে দেবার মতন করে ঢুকলে। আমি ময়নার মাকে দিয়ে আনিয়ে তাকে মিষ্টি, সিঙাড়া এসব দিয়ে থালা সাজিয়ে দিলাম অমলের সামনে। অমনি অমল ছুটে এসে বলল,
ও বাবা, এত এত মিষ্টি! পাত্র ভরা মিষ্টান্নের মাঝখানে অতি যত্নে তৈলে সুক্ত এই ত্রিকোণাকৃতির ভোজ্য বস্তুটি আমার কিন্তু বড়ই প্রিয় বৌঠা। তুমি আমার শরীরে প্রবেশ করো। এই বলে মুখে সিঙ্গারাটা চালান করে দিল। সেদিনের ওর ওই উদাত্ত ভঙ্গি, ওই কথায় কথায় কবিতা বলা, ওই সরল হাসি আর মাঝে মাঝে অভিমান করা মুখ আমাকে খুব আকৃষ্ট করেছিল। সেদিন থেকে আমার শুভনীরে চিকনটি প্রবেশ করল। ধীরে ধীরে আমার ওই শুভনীর কখন যে নষ্ট নীরে পরিণত হলো। আমার মন প্রাণ শরীর সব এক লহমায় দূষিত হবার ইচ্ছায় মত্ত হয়ে পড়ল। আর সেই দিন থেকে হলেম আমি এক নষ্ট নীরের বাসিন্দা। বৌঠান, 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 এই দেখো, কি দেখছো? এটা হলো একটা মাসিক সাহিত্য পত্রিকা। তুমি তোমার যে লেখাটা শুধু আমাদের দুজনের সম্পত্তি ও অধিকার বলে আমাকে পড়তে দিয়েছিলে, সেটা আমি পড়ি এবং খুবই উৎকৃষ্ট লেখা মনে করে এই পত্রিকায় ছাপার জন্য দিয়েছিলেন। চেপে বেরিয়েছে, দেখো। আমাদের গ্রামের কথা, লেখিকা লেখিকা চারুকলা দেবী। এটা কি করেছো ঠাকুরপো? আমাদের লেখা শুধু আমাদেরই থাকবে। ওটা হলো দুজনের স্বপ্নের নীড়। যা ছিল একান্তই আমাদের দুজনের, সেটা তুমি ভেঙে দিলে। এইভাবে আমাদের সুখের বৃত্তটাকে প্রকাশ্যে এনে খান খান করে ভেঙে টুকরো টুকরো করে দিলে। অন্যায় করেছো ঠাকুরপো, অন্যায় করেছো। তুমি আমাকে একটুও বোঝনি, বুঝতে চাওনি। আজ আমি হয়ে আমার হয়ে কথা দিলাম, আমি আর জীবনে কোনো দিনই কাগজ কলম হাতে নেব না, না, আর জীবনেও লিখব না। হ্যাঁ, রাগ বলো রাগ, ব্যথা বলো ব্যথা, অভিমান বলো অভিমান, অহংকার বলো অহংকার, কিন্তু সবটাই একটা নারীর রাগ, নারীর অভিমান, নারীর অহংকার, যা যে কোনো পুরুষের কাছে একেবারেই দুর্বোধ্য। ঠিকই বলেছ। আমরা হাঁটি চলি, আমাদের চারপাশে ছড়িয়ে থাকে নানান ধরনের ত্রিকোণের প্রলোভন। আমার ক্ষেত্রে তো তাই। পোড়া শরীরটাকে নিয়ে মহেন্দ্রবাবুর সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করতো না। ওর ওই অন্তর্ভেদী বিপাশিত চাহনি আমাকে আহত করত। স্বল্প আলোয়, কখনো গভীর রাতে, যখন আমার ঘরে হঠাৎ করে অচেনায় ঢুকে আসতে, তখন আমি এক মহাচ্ছন্ন পাখির মতো ডানা ঝাপটাতে শুরু করতাম। পালাবার পথ পেতাম না। ব্যস্ত? এ কি আপনি এত রাতে একা? আমি ডাক্তার। ডাক্তারের আসার নির্দিষ্ট সময় আছে নাকি? কিন্তু এখন আপনার ভঙ্গি তো মোটেই ডাক্তারের মতো লাগছে না। কিন্তু এখন আমি আপনার সই, মানে আমার বউয়ের দূত হিসাবে এসেছি আপনার কাছে। আমি এখন এমন একজন দূত যার পরাণে অনেক অব্যক্ত কথা আছে, আছে অনেক তরঙ্গ, অনেক স্রোত। তুমি তুমি কি কিছু বোঝো না বিনোদ? হয়তো বুঝি, কিন্তু এখন আপনি ঘরে যান।
আমায় ফিরিয়ে দিচ্ছ বিনোদ? আমি আমি এখন কি করব বলতে পারি? মানে আমার কি করা উচিত? পারবেন আমাকে সঙ্গে করে বেড়ায় ঘোড়ায় গাড়ি চেপে গঙ্গা ঘাটে দিয়ে দিতে বেড়াতে পারবেন? বলুন। দুটোই যে আমি পারি না। ঘরেও ফিরে যেতে পারি না, তোমাকে নিয়ে বেড়াতেও যেতে পারি না। এই দুয়ের মাঝখানে কিছু হয় না বিনোদ? না, মাঝখানে থাকা আমি পছন্দ করি না, মধ্যবর্তী হতে চাই না। তাতে দুপাশের চাপে শরীর মন সবকিছু যেন নষ্ট করে দেয়। কিন্তু আমার যে কোনো উপায় নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না বিনোদ। মহেন্দ্রবাবু, সমাজ সংস্কারের সঙ্গে শরীর মনের প্রতিনিয়ত সংগ্রাম চলছে। তার যাতা করে পড়ে ফেরানোটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ফেরাতে পারিনি জানো, ভেতরের নারীটাকে অবদমিত করে রাখতে পারিনি। আবার বিহারীকেও মনের থেকে ছেড়ে ফেলতে পারিনি। তাই ভাবি আমরা বোধহয় এক ত্রিকোণ মাত্রিক সংসারী বাস করি। চারু বৌঠান, ভূপতি বাবু আর অমল একটা ত্রিকোণ। আবার দেখো বিনোদিনী, বিহারী আর মহেন্দ্র বাবু একটা ত্রিকোণ। আমার ক্ষেত্রেও তো তাই। তোমার আবার ত্রিকোণ কোথায়? তোমার তো শুধুমাত্রই একজনই, আর সে হলো রঞ্জন। কি বলছো গো চারু বৌঠান? ত্রিকোণ শুনবে? আমি, রঞ্জন আর রাজা রঞ্জনকে একদম সহ্য করতে পারতো না। সব সময় খুঁজে বেড়াতো অলিতে গলিতে, নগরে বন্দরে। শেষে যখন পেল তখন তার প্রাণটাকে পর্যন্ত আর অবশিষ্ট রাখলো না। ত্রিকোণমিতির রুদ্ধশ্বাস, বিয়োগান্তক পরিণতি। যেও না নন্দিনী, বলো বলো, আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? এইসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি বুঝি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। তোমার এত আছে, তবু এমন লোভীর মতো কথা কও কেন? তুমি তো নিজেই নিজেকে জালে বেঁধেছ। তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। আমার মধ্যে কি দেখেছো নন্দিন? বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ বাজে, সেই ছন্দ যে কি করে রঞ্জনকে হত্যা করলো বুঝতে পারিনি। এখন আর চোখ থেকে অশ্রু বেরোয় না। অশ্রুহীন দুটি চোখ নিয়ে চলেছি। এই এসো তোমরা, আমরা এসে গেছি বোধহয়। ও মা, সামনে দাঁড়িয়ে কে গো? তোমার চেনা চেনা লাগছে। কি গো, নতুন মানুষ? তুমি কি মৃণাল বউ? হ্যাঁ গো, আমি হলাম রবি ঠাকুরের স্ত্রীর পত্রের মৃণাল, যে শেষে সংসার ত্যাগ করে পুরনো সামন্ততান্ত্রিক কুসংস্কার আর দৈন্যের বিরুদ্ধে বিদ্রোহ করে চলে গেছিল সুনীল জলধিমালার তীরে। তোমরা এক্ষুনি ত্রিকোণ নিয়ে আলোচনা করছিলে না? আমার ক্ষেত্রে তো তাই। সেই ত্রিকোণ আমি, সামন্ততান্ত্রিক পারিবারিক গোড়ামি আর স্বার্থপরতা, আর আমার বিবেক বুদ্ধি। বিন্দুকে তুমি এত আগলাচ্ছ কেন? মনে রেখো, বিন্দু তোমার বড় জায়ের অভাগী বোন। তার উপর তোমার যত দরদ, অত দরদ তো তার দিদির নেই। তা নেই, তার কারণ বিন্দু তোমাদের একান্নবর্তী সংসারের একটা বোঝা। তাকে আশ্রয় দিয়ে আমার বড় যা কুণ্ঠায় মরে যাচ্ছে প্রতিদিন। কিন্তু আমি বিন্দুকে ভালোবাসি। তার একমাত্র কারণ বিন্দু একটা অসহায়া কিশোরী, একটা অনাথা, একটা অভাগী, সর্বোপরি একটা নারী যার পৃথিবীতে বাঁচার একটা অধিকার আছে। তাকে তোমরা
জোর করে বিয়ে দিয়ে দিলেন। বিন্দুর এই বিয়েতে একদম মত ছিল না, কারণ ও জানতো আমার কাছ থেকে দূরে গিয়ে সে বাঁচবে না। ক্রমে বোঝা গেল বিন্দুর স্বামী পাগল। এখন কিন্তু কাকে আমি সম্পদ দেবে বলো তো? নিজের ভাগ্যকে, নাকি জগদ্দলের মতন বসে থাকা সব নিপীড়নের বিধানদাতা তোমাদের এই সামুদ্রবান্তির পরিবারকে, নাকি ওর চারপাশে ঘিরে থাকা অন্ধকারকে? এখন তুমি এখানে এলে কি করে? শ্রীক্ষেত্রের তীরে বসে গায়ে এসে লাগছিল মুক্তির হাওয়া। তখনই মনে মনে ডাক শুনতে পেলুম। কাশীর বরুণা নদীর তীরে আমার প্রিয় কত বিন্দু দাঁড়িয়ে আছে, নত মুখে, ছিন্ন বস্ত্রে দাঁড়িয়ে আমায় যেন প্রশ্ন করছে, দিদি আমার মাথার উপর ছাদ নেই কেন, মুখের অন্ন নেই কেন? ছুটে এলুম এখানে এসে দেখলুম সার দিয়ে দাঁড়ানো কিছু ঝলসানো কুটির, তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার নরনারী, অভুক্ত নিরন্ন। তার মাঝে দাঁড়িয়ে আমার হাজার হাজার বিন্দু। এসে শুনলাম এদের অবস্থার জন্য নাকি দায়ী একজন। কি মনে হচ্ছে এর জন্য দায়ী রাজশাসন? না না, ঠিক রাজশাসন নয়, এর জন্য দায়ী একজন উদ্ধত অহংকারী নারী। তিনি হলেন রাজ্যের রানী করুণা। যদি এখন তার অহংকার ধুলায় মিশে গেছে। কি করেছিল সে, যার ফলে দিন দুঃখী প্রজাগণের এইরকম অবস্থা হলো? আমি বলছি, শোনো। প্রথমে দেখো এই বটবৃক্ষ, যার পাশে পড়ে থাকা আর এক ভগ্ন কুটির, এর মধ্যে লক্ষ্য করো বসে আছে কাশীর রানী করুণা। জরাজীর্ণ তার বস্ত্র, রুক্ষ তার কেশ, তার চক্ষু মলিন। তারই বা এমন অবস্থা হলো কি করে? তাহলে এবার সবাই মনোচক্ষু উন্মিলন করো, সকলে ছবির মতো সব দেখতে পাবে। দেখো, গত বছরের এক মাঘ মাসের হিম জড়ানো সকাল। কাশীর রানী করুণা সগৌরবে শত সখী সনে চলেছেন বরুণা নদীতে স্নান করার জন্য। দেখতে পাচ্ছি এক সুন্দর ছবি চোখের সামনে ভেসে উঠেছে। স্বচ্ছ বরুণা নদী বয়ে চলেছে। শীতের সকাল, শ্বেত পাথরের তৈরি স্নানের ঘাট, দূরে গাছের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট শয়ে শয়ে কুটির, ঠিক যেন পটে আঁকা এক ছবি। ওই দেখো কাশীর রানী করুণা এগিয়ে আসছে, হয়তো কিছু বলতে চায়। বহে মাঘ মাসে শীতল বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে। স্নানে চলেছেন শত সখী সনে কাশীর রানী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজ শাসনে। নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছিল তাই নদী তীর। স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠিছে কাননে। বুঝতে পারছো, রানী ঘাটে চান করবে, তাই রাজার হুকুমে পাড়ের কুটিরগুলি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ এই উত্তর বায়ে উতলা হয়েছে তটিনী, সোনার আলো পড়িয়াছে জলে, পুলকে উঠিনি ঢেউ ছল চলে। লক্ষ বাড়ি ঝলকে আচলে, নেচে নেচে চলে যেন নটিনী। শোনো শোনো বন্ধুরা, শোনো, আমি হলাম কাশীর রানী করুণা। আজ আমার এই জরাজীর্ণ বেশবাস, মলিন চক্ষু, শীর্ণ শরীর, রুক্ষ চুল, কিন্তু সেদিন আমার দেহ সৌষ্ঠব অক্ষুণ্ণ ছিল। ছিল লাবণ্য, ছিল লাস্য, ছিল আত্মম্ভরিতা। ঔদ্ধত্য অহংকার সেদিন যতই সোনার আলোক জলে পড়ে ছল ছল করুক, নদীর ঢেউয়ে আঁচল যতই খেলুক বিদ্যুতের ঝলক, আমার স্নান শেষ হবে নির্বিঘ্নে আনন্দ উল্লাসে
সে স্নান হবে মদমত্তা। কলকল্লোল লাজ দিল আজ নারীর কণ্ঠের কাকলি, মৃণাল ভুজের ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি। স্থান সমাপন করিয়া যখন কুলে ওঠে নারী সকলে, মহিষী কহিলা, উফ, শীতে মরি, সকল শরীর উঠিয়েছে শিহরি। জেলে দে আগুন ওলো সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরে সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী কয় সহস্র নয়নে। ঠিক এই ঘটনা পর্যন্ত জগৎ সংসার ঠিকই চলছিল, কোনো ভুল ছিল না। রানী শত সুখে সবে স্নান করেছে, তা শীত করছে। তিনি কাঠকুটো জ্বালিয়ে সখীদের আগুন জ্বালাতে নির্দেশ দিয়েছেন, এতে ভুল কোথায়? সত্যি তো এই পর্যন্ত তো কোনো ভুল নেই, ভুলের শুরু এরপর থেকে। এরপরেই কাশীর মহিষী হিসেবে সখীদের একটা আদেশ দিয়েছিলাম। সে আদেশের তীব্রতা অন্তরিক্ষের নক্ষত্রকে আঘাত করেছিল। সে আদেশের ঘনত্ব সমুদ্রের গভীরতাকে আন্দোলিত করেছিল। খান খান করে ভেঙে পড়েছিল সে আদেশ। বায়ুমণ্ডলের কঠিন দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে আমি সেদিন সখীদের বলেছিলাম, ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব করপদতল। এত বলি রানী রঙ্গে বিভোল হাসিয়া উঠিল মধুরে, কহিলা মালতী সকরুণ অতি, একে পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবেন আসি? এ কুটির কোট জাদু সন্ন্যাসী, কোন দিন কোন পরবাসী বাঁধিয়াছে। রানী কহে রোষে, দূর করি দাও ওই দিন দয়াময়ী রে। অতি দুর্দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। সেই বাদ মাসে স্নিগ্ধ শান্ত সকালে লেগেছিল আগুন। দীর্ণ জীর্ণ কুটিরের প্রান্ত আগুনের রোষে খান খান হয়ে ভেঙে পড়েছিল। ত্রস্ত নরনারীরা প্রাণ পরে ছুটে বেড়াচ্ছিল এই প্রান্ত থেকে ও প্রান্তে। ওর মধ্যেই ছিল আবার অভাবী বিন্দু, বেচারা অসহায়া বিন্দু পাগলের মতন ছুটছিল। ওর মধ্যে ছিল বংশী, পরাণ, কুসুম। আমার সারা অঙ্গ উফ শিউরে শিউরে উঠছে। আমার জীবনে সেই এক কঠিনতম সময়, সেই প্রকৃতি সংকুল মাঘের প্রভাতে ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উঠিল। দেখিতে দেখিতে হুহুঙ্কারী, ঝলকে ঝলকে উল্কাও গাড়ি, শত শত লোল জিহ্বা প্রসারী বন্যী আকাশ জুড়িল। দেখেছো দেখেছো তোমরা, ওই আগুনের মধ্যে ছিল আমার বিশুলাল, আমার ফাগুলাল, চন্দ্রা, বকুল, কিশোর, তাদের বাড়ি নিমেষে ছাই হয়ে গেল গো। পাতাল ফুরিয়া উঠিল যেন রোদ চলময় জননী, ফনা নাচাইয়া অম্বর পারে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় বদ্ধ রমণীর পারে বাজিল দীপক রাগিনী। ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় কুলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখীর সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদ গদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া মিনতি।
সভাসন ছাড়ি উঠে গেল রাজা, রক্তিম মুখ স্মরণে অকালে পশিলা রানী রাগার কহিলা, মহেশী, একই ব্যবহার গৃহ জ্বালাইয়া অভাগা প্রজার, বলো কোন রাজ ধর্মে? হুশিয়া কহিলা রাজার মহিষী, গৃহ কহ তার কি বোধে? গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উদ্ধত রসে মুদিয়া দুঃখিত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে। জানি তাহা জানি, বুঝাবো তোমারে এই হৃদয়। রাজার আদেশে কিঙ্করি আসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বড় নম্বর খানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি নারীর চিরবাস খানি দিল রানী দেহে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার, যে কটি কুটির হলো ছাড় খার, যত দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমার। বৎসর কাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়ায় সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। সেই থেকে বছরের পর বছর পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যে অর্থ সংগ্রহ করেছি, তাতে একটি একটি করে গৃহ নির্মাণ হয়েছে। বাকি আছে শুধু একটি, কিন্তু আর পাচ্ছি না। শরীর হয়েছে দুর্বল জীর্ণ, কমেছে শক্তি, আর বোধহয় সম্পূর্ণ হলো না কুটির গড়ার সংকল্প। কি কাঁদছো কেন তুমি? এতগুলো কুটির যখন গড়েছ তোমার এই কষ্টার্জিত পরিশ্রমে, তখন আরো একটা গড়তে কতক্ষণ? ওঠো, উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও রানী, চোখে জল মোছো, আমরা এসে দাঁড়িয়েছি তোমার পাশে। আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে অর্থ সংগ্রহ করব। ওই তো দেখো দেখো এগিয়ে এসেছে ফাগুলাল, চন্দ্রা, বিশু পাগল, গোকুল, কিশোর, সবাই বাড়িয়ে দিয়েছে হাত তোমার জন্য। ওঠো ওঠো। নন্দিনী, চারু, মৃণাল, বিনোদ, তোমরা আমার অসময়ের বন্ধু। আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলো অভীষ্ট লক্ষ্যের দিকে। অন্ধকারের জাল কেটে ছিঁড়ে ফুটে উঠুক আলোকময়ী উষা। ওই দেখো, পূর্ব দিগন্ত আলো করে কাশীধামের রাজা আসছেন, হাসি মুখে আসছেন তোমাকে অভ্যর্থনা জানিয়ে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। এসো রানী, প্রাসাদে চলো। তোমার সংকল্প আজ সমাপ্ত হয়েছে। তোমার পরিশ্রমে গড়া কুটিরে থাকতে পেরে প্রজারাও খুব খুশি। এসো। পথের সাথী নমি বারংবার, পথিক জনের লহ লহ নমস্কার। ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিন শেষের প্রতি ভাঙা বাসার লহ লহ নমস্কার। ওগো নব প্রভাত জ্যোতি, ওগো চিরদিনের গতি, নব আশার নব নমস্কার। জীবন রথের হে সারথি, আমি নিত্য পথের পথি, পথে চলার লহ 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 নমস্কার। রয়েছে শিক্ষা, পেয়েছি দীক্ষা, স্বীকার করি অতি, সারা জীবনের লহ লহ নমস্কার, লহ লহ নমস্কার। এই স্ক্রিপ্টটি লিখেছেন
সুব্রতনাথ মুখোপাধ্যায় কলকাতার বিনোদন জগতের একজন উদীয়মান নাট্যকার এবং ব্যাংক অফ ইন্ডিয়ার সে আমার সতীর্থ ছিল। আমরা তার কাছে ঋণী।